হ্যালো, ওয়েলকাম টু বটানি ফ্যাক্টস। আজ আমি একটা বিষয়ের উপর ডেমো দেবো। ডেমোর টপিকটা বোর্ডে লেখা আছে ডবল ফার্টিলাইজেশন বা দ্বিবীজ। দেখো, এটা তোমরা অনেকে রিকোয়েস্ট করছিলে যে এটাকে কেমন ভাবে ডেমো দেওয়া যায়। তবে ডেমো দেওয়ার আগে আমি কিছুগুলো কথা বলতে চাই, কারণ দেখো, তো ডবল ফার্টিলাইজেশন তোমরা যদি পড়াতে চাও তাহলে কিছু জিনিস তোমাদেরকে লাগবে। মানে কিছু জিনিসকে তুমি চাইলেও স্কিপ করতে পারবে না। অ্যাটলিস্ট যদি 11-12 লেভেলে পড়াতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, কিছু জিনিসকে তোমাকে বলে যেতে হবে, যেমন মেল গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট। এই শব্দগুলো তুমি চাইলেও তুমি স্কিপ করতে পারবে না। তাই এই সমস্ত শব্দগুলো বলে পরে আমরা কিন্তু দ্বিনিষেকে ঢুকবো, ঠিক আছে? একটু ওভিউলের গঠন এটা বলে কিন্তু আমাকে দ্বিনিষেকে ঢুকতে হবে। এর বাইরে কিন্তু আমি দুম করে দ্বিনিষেকটাকে আমি বলতে পারবো না, ঠিক আছে? তাহলে আমরা চলো কেমন করে শুরু করি দেখি। দেখো, তো আমরা আজকে যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে দ্বিনিষেক। সবার প্রথমে জানবো যে দ্বিনিষেক এই ঘটনাটা আসলে কি। এটা হচ্ছে এক ধরনের ফার্টিলাইজেশনের পদ্ধতি বা নিষেকের পদ্ধতি। নিষেক মানে আমরা মোটামুটি ভাবে সবাই জানি যে গ্যামেটের মিলনকে কি বলা হয়, নিষেক। তো এইরকম যে মিলন, সেই মিলনটা নাকি দুবার ঘটবে, ঠিক আছে? কেমন ভাবে ঘটবে এই কথাটার মধ্যে আমি এখন যে কথাটা বললাম তার মধ্যে কতটা সত্যতা আছে বা কতটা মিথ্যা আছে আমরা একটু পরে জানবো। কিন্তু এই মিলন যে ব্যাপারটা, ঠিক আছে, এই মিলন বা ফিউশন এই ব্যাপারটা নাকি দুবার ঘটবে, সেজন্য নাকি দ্বিনিষেক বলা হয়। তো দ্বিনিষেক তোমরা কোথায় দেখতে পাবে? বলছে দ্বিনিষেক দেখতে পাওয়া যায় কি সপুষ্পক উদ্ভিদ। তো সপুষ্পক উদ্ভিদ যদি বলি, সপুষ্পক উদ্ভিদে নাকি দু রকম সপুষ্পক উদ্ভিদ হয়, একটা হচ্ছে ব্যক্তবীজী, একটা হচ্ছে গুপ্তবীজী। বলছে ব্যক্তবীজীদের কিন্তু দেখা যায় না। শুধুমাত্র কোথায় দেখতে পাওয়া যায়, যে সপুষ্পক উদ্ভিদের মধ্যে যেটা গুপ্তবীজী রয়েছে সেই গুপ্তবীজীদেরই কিন্তু শুধুমাত্র কি নিষেক দেখা যায়, দ্বিনিষেক দেখা যায়। মানে এটা কোথায় দেখতে পাওয়া যায়, অ্যাঞ্জিওস্পার্মসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় দ্বিনিষেক। জিমনোস্পার্মসের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না। তো আমরা দেখবো যে এখানে কি ঘটবে, যে গ্যামেটের মিলন ঘটবে। তো অ্যাঞ্জিওস্পার্ম সবথেকে উন্নত উদ্ভিদ, এখানে যে যৌন জননটা ঘটে সেখানে কিন্তু উগ্যামি ঘটে, এবং উগ্যামিতে কি হয়, পুরুষ এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। তাহলে আমরা দেখবো যে দু রকমের গ্যামেট উৎপাদন হয়। একটার নাম হচ্ছে পুরুষ গ্যামেট, যাদেরকে আমরা কি বলে ডাকি, পুরুষ গ্যামেটকে আমরা সাধারণত স্পার্ম বলে ডাকি, ঠিক আছে? আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট, ঠিক আছে? স্ত্রী গ্যামেটকে আমরা সাধারণত কি বলে ডাকি, যে ইংরেজি থেকে এগ বলে ডাকি, ঠিক আছে? কি বলে ডাকি, একে এগ বলে ডাকি। তো এই পুরুষ গ্যামেট এবং স্ত্রী গ্যামেট এই দুজনের নাকি মিলন ঘটবে, ঠিক আছে? তো তার আগে আমাকে জানতে হবে যে পুং গ্যামেট বা যেটাকে পুরুষ গ্যামেট বা স্পার্ম বলছি, সেটা কোথায় তৈরি হয়, কোথায় উৎপন্ন হয়, মানে কোন জায়গায় উৎপন্ন হয়, এবং এই স্ত্রী গ্যামেট বা এগ সেটা কোথায় তৈরি হয়। তাহলে আমি শুরু করি পুরুষ গ্যামেট দিয়ে। যে পুরুষ গ্যামেট বা স্পার্ম সেটা কোথায় তৈরি হয়, সেটা নাকি ওই ফুলের মধ্যে যে অত্যাবশ্যকীয় স্তবকের গল্প পড়েছিলাম, যে দুটো অত্যাবশ্যকীয় স্তবক থাকে, একটাকে বলা হয় পুংকেশর চক্র, এবং পুংকেশর চক্রের সদস্যগুলোর নাম কি ছিল, স্ট্যামেন বা পুংকেশর। সেই পুংকেশর কেমন দেখতে হয়, যে পুংকেশর একটা এরকম নাকি কি থাকে, ফিলামেন্ট থাকে, এবং তার উপর কি থাকে, অ্যান্থার থাকে। সেই অ্যান্থারের ভেতরে নাকি কি তৈরি হয়, মাইক্রোস্পোর বা পোলেন তৈরি হয়। এই মাইক্রোস্পোর বা পোলেনের ভেতরেই নাকি পুং গ্যামেট উৎপাদিত হয়। আমরা এবার একটু স্ত্রী গ্যামেটে আসি। স্ত্রী গ্যামেট দেখবো যে কোনখানে উৎপাদিত হয়, যে অত্যাবশ্যকীয় স্তবকের যে আরেকটা স্তবক ছিল যার নাম ছিল গর্ভকেশর চক্র, ইংরেজিতে বলা হয় গাইনিসিয়াম। সেই গাইনিসিয়ামের যে সদস্যগুলো তাদেরকে পিস্টিল বা কার্পেল বলি। সেটা এই রকমের দেখতে হয়। তার তিনটে অংশ থাকে, একটা থাকে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হলো গর্ভাশয়। তো গর্ভাশয়ের মধ্যে আমরা শিখেছিলাম কি থাকে, ডিম্বক থাকে। এই ডিম্বকের মধ্যেই নাকি স্ত্রী গ্যামেট তৈরি হয়। তো দেখো, এই স্ত্রী গ্যামেট বা পুং গ্যামেট আমি যে জায়গাগুলো বলে দিলাম, যে একটা এই পরাগরেণুর মধ্যে তৈরি হয়, আর একটা বলে দিলাম যে কার্পেলের মধ্যে যে ওভিউল থাকে তার মধ্যে তৈরি হয়, এই বলাগুলোর পেছনে কিছু আরো কিন্তু তথ্য লুকিয়ে আছে। কি তথ্য লুকিয়ে আছে? বলছে যে এই গ্যামেট তৈরি করার যে দায়িত্ব নেয়, আমরা শিখে এসেছিলাম তাদেরকে গ্যামেটোফাইট বলি। এই সপুষ্পক উদ্ভিদের যে উদ্ভিদটা আমরা সাধারণত চোখে দেখি সেটা কিন্তু স্পোরোফাইট। তো এদেরও গ্যামেটোফাইট তৈরি হয়, কিন্তু খুব স্বল্পক্ষণের জন্য, খুব ক্ষণস্থায়ী, খুব একটা কম পর্যায়কাল বিশিষ্ট একটা দশা, কিন্তু গ্যামেটোফাইট তৈরি হয়। সেই গ্যামেটোফাইট নাকি কি তৈরি করবে, যেটা পুং গ্যামেটোফাইট সে নাকি স্পার্ম তৈরি করবে, এবং যেটা স্ত্রী গ্যামেটোফাইট সে নাকি কি তৈরি করবে, এই স্ত্রী গ্যামেট বা এগ বা ওভাম তৈরি করবে। তো বক্তব্য হচ্ছে যে এই গ্যামেটোফাইট, পুরুষ গ্যামেটোফাইট নাকি কার মধ্যে তৈরি হয়, পোলেনে বা মাইক্রোস্পোরের মধ্যে তৈরি হয়, এবং স্ত্রী গ্যামেট এটা নাকি কার মধ্যে তৈরি হয়, ওভিউল বা
ডিম্বকের মধ্যে তৈরি হবে। এই গ্যামেটোফাইট থেকে কি তৈরি হবে বলতো? স্পার্ম তৈরি হবে। গ্যামেটোফাইট থেকে কি তৈরি হয়? স্ত্রী গ্যামেট, বা যেটাকে আমরা এগ বলছি। তাহলে সবার প্রথমে আমরা একটু গ্যামেটোফাইট কিভাবে তৈরি হয় সেটা আমাকে পড়তে হবে, তারপরে আমি আস্তে আস্তে দিনই শিখে আসবো। তো আমি সবার প্রথমে ধরছি স্ত্রী গ্যামেটোফাইট, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি ফিমেল গ্যামেটোফাইট, সেটা কিভাবে তৈরি হয় ওভিউলের মধ্যে, আমরা তার গল্প আজকে পড়বো। দেখ, তো আমি এখান দিয়ে শুরু করছি, এখান থেকে আঁকা শুরু করছি। যা আমরা শিখেছি যে ওভিউল কি হয়, ওভিউলের মধ্যে নাকি একটা জেনারেল টিস্যু থাকে, একটা কোষে ভরা একটা কি থাকে, লাড্ডুর মতন জিনিস থাকে। তো এই যে লাড্ডুর মতন জিনিসটা, যেটা প্রত্যেকটা কোষ ডিপ্লয়েড হয়ে কার উপর হয়ে আছে? স্পোরোফাইটিক প্ল্যান্টের উপর হয়ে আছে। তো এই জেনারেল টিস্যুটার নাম নাকি হচ্ছে নিউসিলাস, এবং এর বাইরে কি থাকে? দুটো কভারিং থাকে, আমরা সেগুলোকে কি বলি? ইন্টিগুমেন্ট। এটা হলো একটা কভারিং, এটা হলো সেকেন্ড কভারিং। তো আমরা শিখে এসেছি যে এই যে এটা হচ্ছে, আমি লিখছি এটা হচ্ছে ইনার আর এটা হচ্ছে আউটার। তো আউটার ইন্টিগুমেন্টটার নাম রয়েছে টেস্টা, এবং ইনার ইন্টিগুমেন্টটার নাম রয়েছে টেগমা। চলো এগুলো এখন পরে করব। এই যে মাঝখানে যে টিস্যুটা রয়েছে, এটা কোষ নিয়ে ভরা, একদম পুরো জায়গাটাতে কোষ থাকে। এই টিস্যুটার নামই হচ্ছে নিউসিলাস। কি না? নিউসিলাস। এটা কি হয়? ডিপ্লয়েড হয়। আমি লিখে ফেললাম এখানে, হয়েছে? এই নিউসিলাসের মাথায় দেখো উপরের দিকটায় আমি কি করেছি? একটা ছিদ্র এঁকেছি। এই ছিদ্রটার নাম হচ্ছে, তোমরা জানো একে কি বলা হয়? মাইক্রোপাইল বলা হয়। এবং মাইক্রোপাইলের উল্টো দিকটাকে আমরা কি বলি? চ্যালাজা বলি। কি বলি? চ্যালাজা বলি। আমরা পড়ছি কিন্তু কিভাবে ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়। তো সেই গল্প পড়তে যেয়ে দেখবো যে এই নিউসিলাসের সাধারণত একটা কোষ, কিছু কিছু ক্ষেত্রে দুটো কোষ হতে পারে। যে নিউসিলাসের মাইক্রোপাইলের দিকে যে সমস্ত কোষগুলো রয়েছে, তার মধ্যে যে কোনো একটা কোষ, ধরে নিলাম এই কোষটা, সেই নাকি কি হিসেবে কাজ করা শুরু করে? মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করা শুরু করে। মেগাস্পোর মাদার সেল হিসেবে কাজ করা শুরু করে। ছোট করে এর একটা অ্যাক্রোনিম আছে, একে বলা হয় এমএমসি, মেগাস্পোর মাদার সেল। তো আমি একটু শিখে নেবো যে এটা কি? ডিপ্লয়েড। যেহেতু নিউসিলাসের কোষ, তাহলে সেটা ডিপ্লয়েড হবে। এই মেগাস্পোর মাদার সেলের নাকি কি হয়? রিডাকশনাল ডিভিশন হয়। মানে এর কি হয়? এর মিওসিস ঘটে। মিওসিস ঘটলে হ্যাপ্লয়েড কোষ তৈরি হবে। তো বলছে চারটা কি তৈরি করে? মেগাস্পোর তৈরি করে। হ্যাপ্লয়েড মানে মিওসিস বিভাজনে চারটা মেগাস্পোর তৈরি করে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, যে মেগাস্পোরের একটা বিশেষ সজ্জা দেখা যায়। কি দেখা যায়? এই যে মেগাস্পোর গুলো রয়েছে, এগুলো একটু মুছে দিচ্ছি সুবিধার্থে। তো এই যে একটা মেগাস্পোর মাদার সেল, সে যখন বিভাজিত হয়ে চারটা মেগাস্পোর তৈরি করলো, তারা নাকি কেমন ভাবে সজ্জিত আছে আমি একটু দেখাচ্ছি। তারা নাকি এরকম রৈখিক সজ্জায় সজ্জিত আছে। এরকম পর পর এক সরল রেখায় নাকি চারটা মেগাস্পোর আছে। এই যে রৈখিক সজ্জারীতিতে চারটা পরপর মেগাস্পোর থাকে, সেই জন্য এই মেগাস্পোরের যে পুরো সজ্জারীতিটাকে বলা হয় নাকি কি বলতো? লিনিয়ার টেট্রাড। কি বলা হয়? লিনিয়ার টেট্রাড। যেখানে লিনিয়ার কথাটার মানে হচ্ছে রৈখিক, আর টেট্রাড মানে হচ্ছে চার। ঠিক আছে? তো মেগাস্পোর গুলোকে লিনিয়ার টেট্রাড বলা হয়। এবার একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? যে এই চারটার মধ্যে উপরের তিনটা মেগাস্পোর নাকি কি হয়ে যায়? ডিসইন্টিগ্রেট করে যায়, মানে তারা বিনষ্ট হয়। শুধুমাত্র যে নিচের মেগাস্পোরটা, সে নাকি শুধুমাত্র ফাংশনাল থাকে, এবং এই নাকি দায়িত্ব নিয়ে কি তৈরি করে? ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি করে। কোনটা? শুধুমাত্র নিচের মেগাস্পোরটা। তাহলে দেখো আমি উপরের তিনটা মেগাস্পোরকে আমি মুছে দিচ্ছি। এই নিচের মেগাস্পোরটা এবার কি করবে? একটি মাত্র মেগাস্পোর বেঁচে আছে, সে নাকি পুরো ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি করবে। তাহলে দেখো কেমন করে তৈরি করে? এই মেগাস্পোরটা নাকি সাইজে বড় হয়। আমি একটু অন্য কালি ব্যবহার করছি। এই মেগাস্পোরটা নাকি সাইজে বড় হয়। যখন সে সাইজে বড় হয়, তখন সে নাকি কি করে? এই যে নিউসিলাসের যে কোষগুলো আছে তাদেরকে ক্র্যাশ করে দেয়। ঠিক আছে? নিউসিলাসের কোষগুলোকে সে চিপে দেয়। চিপে দেওয়ার জন্য নিউসিলাসের কোষগুলো মারা যায়, বেশিরভাগ ক্ষেত্রে মারা যায়। এবং এই মেগাস্পোরটার চেহারা কেমন হয়? এই মেগাস্পোরটা কি হয়ে যায়? সাইজে বড় হয়ে মোটামুটি গোটা ওভিউলের ভেতরটাকে, পুরো জায়গাটাকে দখল করে নেয়। সাধারণত কি হয়? যে নিউসিলাসের যে কোষগুলো ছিল তারা সবাই মারা যায়। কিছু কিছু ক্ষেত্রে এই নিউসিলাসের কোষ বেঁচে থাকে। যদি বেঁচে থাকে, তারা পেরিস্পার্ম বলে একটা গঠন তৈরি করে। এই নিয়ে আমরা পরে গল্প করব। তো এই গেল মেগাস্পোর, এনলার্জড মেগাস্পোরটা যে বড় হয়ে গেছে। এর মধ্যে নাকি একটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস আছে। এই যে চারটা মেগাস্পোরের মধ্যে আমি লিখছি যে তিনটা মেগাস্পোর কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। একটা মেগাস্পোর কি তৈরি করবে? ফিমেল গ্যামেটোফাইট তৈরি করবে। তার মধ্যে যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা আছে, সেই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা নাকি কি হবে? 3 বার মাইটোসিস হবে। 3 বার মাইটোসিস হলে কি হবে? সে মোট 8টা
8টা নিউক্লিয়াস তৈরি করবে, ঠিক আছে। নিউক্লিয়াস সিঙ্গুলারে বলা হয়, নিউক্লিয়াস প্লুরালে বলা হয়। 8খানা সে নিউক্লিয়াস তৈরি করবে। সেই নিউক্লিয়াস গুলো নাকি কি হবে, 4জন চলে যাবে কোন দিকে, 4জন চলে যাবে তোমার মাইক্রোপাইলের দিকে, মানে মোট 8টা নিউক্লিয়াস তৈরি হওয়ার পর 4টা চলে যাবে মাইক্রোপাইলের দিকে, আর 4টা চলে আসবে কোন দিকে, চ্যালাচার দিকে। এরপরে একটা খেলা হবে, কি খেলা, কাবাডি খেলার মতন খেলা হবে। কি রকম, যে উপরের থেকে একটা নিউক্লিয়াস মানে মাইক্রোপাইলের দিক থেকে একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে, সিমিলারলি চ্যালাচার দিক থেকেও একটা নিউক্লিয়াস মাঝখানে চলে আসবে, এবং মাঝখানে এসে তারা কি হবে, মিলিত হবে। দাঁড়াও, মিলিত হওয়ার আগে একটা গল্প আছে, যে এই যে নিউক্লিয়াস গুলো মাঝখানে এলো, এই নিউক্লিয়াস গুলোকে আমরা বলতে পারি পোলার নিউক্লিয়াস। কি বলতে পারি, পোলার নিউক্লিয়াস। এরপর তারা কি হয়ে গেল, মিলিত হয়ে গেল। যেই মিলিত হয়ে গেল তারা কি করলো, একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করলো। এই ডিপ্লয়েড নিউক্লিয়াসটার নাম হচ্ছে ডেফিনেটিভ নিউক্লিয়াস। কি বলছে, ডেফিনেটিভ নিউক্লিয়াস, বা একেই বলা হয় সেকেন্ডারি ফিউশন নিউক্লিয়াস, বা বাংলায় বলা হয় নির্মিত নিউক্লিয়াস। তাইলে কি ঘটনাটা ঘটলো, ছবিটা কেমন হয়ে গেল, যে উপরে একটা নিউক্লিয়াস নেই, নিচেও একটা নিউক্লিয়াস নেই, তারা মাঝে চলে গেলে কি হয়ে গেছে, তাদের কি হয়েছে, ফিউশন হয়েছে, হয়ে গেল কথাটা। এরপরে আসি, যে উপরে 3টা নিউক্লিয়াস, নিচে 3টা নিউক্লিয়াস। এবারে কি হবে, কিছুটা পরিমাণে সেল ওয়াল মেটেরিয়াল মানে কোষ প্রাচীরের কিছুটা উপাদান নিয়ে, সাধারণত সেলুলোজ এবং পেকটিনকে নিয়ে, বেশিরভাগ ক্ষেত্রে সেলুলোজকে নাই, শুধুমাত্র সেলুলোজকে নিয়ে তারা নাকি একটা করে কোষ গঠন করবে, ঠিক আছে। এই রকম ভাবে উপরে 3টা কোষ গঠিত হলো, নিচেও নাকি কতগুলো কোষ গঠিত হলো, 3খানা কোষ গঠিত হলো। এই যে উপরের 3টা কোষের মধ্যে এই মাঝখানের কোষটা যেটা আছে, সে নাকি কি বলতো, সেই নাকি আমাদের ফিমেল গ্যামেট, সেই নাকি আমাদের কি গ্যামেট, সেই নাকি আমাদের ফিমেল গ্যামেট, বা যাকে আমরা নাম দিয়েছি কি, এগ, যাকে আমরা কি নাম দিয়েছি, এগ বা ওভাম। এবং সাইডের যেটা ফিমেল গ্যামেটের সাইডে দুটো যে কোষ রয়েছে তাদেরকে বলা হয় সাইনারজিডস। কি বলা হয়, সাইনারজিডস, বাংলায় বলা হয় সহকারী কোষ। আর নিচের 3টা যে কোষ রয়েছে তাদেরকে একত্রে বলা হয় অ্যান্টিপোডাল সেলস। কি বলা হয়, অ্যান্টিপোডাল সেলস। দেখো এই যে পুরো গঠনটা আঁকলাম, যেটা ওভিউলের মধ্যে তৈরি হলো, ঠিক আছে, যার মধ্যে 3টে 6টা কোষ আছে, ঠিক আছে, এবং মাঝখানে একটা কি রয়েছে, ডেফিনেটিভ নিউক্লিয়াস রয়েছে, এটা ডিপ্লয়েড। উপরের সমস্ত কোষগুলো কিন্তু, উপরের এবং নিচের কোষগুলো কিন্তু হ্যাপ্লয়েড। এই যে পুরো গঠনটা, তার নাম হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। তাহলে ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে কি তৈরি হয়েছে, এগ বা ওভাম তৈরি হয়েছে, ঠিক আছে। এই ফিমেল গ্যামেটোফাইটের মধ্যে কি তৈরি হয়েছে, এগ বা ওভাম তৈরি হয়েছে। চলো এবার শর্ট করে আমরা একটু ওই যেটা মেল স্ট্রাকচার সেটা কিভাবে গঠিত হয় তার গল্প একটু পড়ে নিই। একটু আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। দেখ, মেল যে স্ট্রাকচারটা রয়েছে, মানে পোলেনের ভেতরে কি তৈরি হবে, নাকি মেল গ্যামেটোফাইট তৈরি হবে। কি গঠিত হবে, পোলেনের ভেতরে কি তৈরি হবে, মেল গ্যামেটোফাইট তৈরি হবে। কেমন ভাবে তৈরি হবে, এবং এই মেল গ্যামেটোফাইট নাকি কি উৎপাদন করবে, স্পার্ম উৎপাদন করবে। তাহলে একটু চট করে দেখি যে আমাদের মাইক্রোস্পোর বা পোলেন নাকি কি রকম এককোষী একটা কি বলতো, এককোষী একটা মানে জিনিস, তার মধ্যে নাকি কি থাকে, একটি মাত্র হ্যাপ্লয়েড কোষ থাকে, কারণ সেও মিওসিসের পরেই তৈরি হয়েছে। এর নাকি দুটো কি থাকে, এরকম পর্দা থাকে। বাইরের যে পর্দা সেটাকে আমরা বলি এক্সাইন, এবং ভেতরের যে পর্দা তাকে বলি আমরা ইনটাইন। একটু আমি এক্সাইন সম্পর্কে বলবো, যে এক্সাইন নাকি নেচার, যদি ওর প্রকৃতি দেখো, ও নাকি বেশ টাফ নেচার হয়, শক্তপোক্ত হয়, এবং ওর গায়ে বিভিন্ন রকমের ডিজাইনস থাকে। এই ডিজাইনগুলোকে আমরা অর্নামেন্টেশন বলি। আমরা দেখবো কিছু কিছু স্পিসিসে এই ডিজাইনগুলো একদম নির্দিষ্ট, মানে পোলেনকে দেবে, পোলেনের ওই ডিজাইনকে দেখে, অর্নামেন্টেশনকে দেখে আমরা গাছকে চিনতে পারি। এবং এই এক্সাইনের মধ্যে কি দেখতে পাবো, কিছু কিছু জায়গায় এরকম এরকম ছিদ্র রয়েছে, ছিদ্রগুলোকে অ্যাপারচার বলে, ঠিক আছে। এরপরে আসে ইনটাইনের গল্পে। এই ইনটাইন নাকি কি হয়, সফট হয় এবং ইলাস্টিক হয়। সফট হয় এবং কি হয়, ইলাস্টিক হয়। সে সাধারণত নরম এবং স্থিতিস্থাপক হয়, ঠিক আছে। এর ভেতরে নাকি একখানা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস রয়েছে। এই হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটা কি হয়, একবার বিভাজন হয়ে, মাইটোসিস বিভাজন হয়ে, সে দুটো নিউক্লিয়াস তৈরি করে। একটাকে বলা হয় টিউব নিউক্লিয়াস, আর একটাকে বলা হয় জেনারেটিভ নিউক্লিয়াস। কি বলা হয়, জেনারেটিভ নিউক্লিয়াস।
এই জেনারেটিভ নিউক্লিয়াস আরো বিভাজিত হয়ে নাকি কি তৈরি করে, আরেকবার বিভাজিত হয়, সে নিয়ে কি তৈরি করে, দুটো মেল গ্যামেট তৈরি করে। কি তৈরি করে? দুটো মেল গ্যামেট তৈরি করে। ব্যাস, এটা হয়ে গেল তোমার কি হলো, এই মেল গ্যামেট গুলোকে আমরা স্পার্ম বলি। তাহলে কতগুলো স্পার্ম তৈরি হয়েছে? দুখানা স্পার্ম তৈরি হয়েছে, তাই তো? তাহলে আমরা দেখব যে মাইক্রোস্পোরের ভেতরে যে গঠনটা রয়েছে তাকেই আমরা বলবো মেল গ্যামেটোফাইট। এবং দেখো এই মেল গ্যামেটোফাইটই কি তৈরি করেছে? স্পার্ম তৈরি করেছে। চলো এরপর আমরা দ্বিনিষেক প্রক্রিয়াতে যাব, এরপর নিষেক ঘটাবো। কি হবে যে এরপরে এই যে পরাগ রেণুগুলো রয়েছে, সেই পরাগ রেণুগুলো নাকি কোথায় যেয়ে পড়বে? সেই পরাগ রেণুগুলো নাকি কোনখানে যেয়ে পড়বে? এই গর্ভমুণ্ডে যেয়ে পড়বে। এই পরাগ রেণুর যে গর্ভমুণ্ডে পড়ার ঘটনা, সেটাকে আমরা পরাগযোগ বলি। ঠিক আছে? সে পরাগযোগ বিভিন্ন রকম হয়, বিভিন্ন ধরনের জিনিস এই পরাগযোগে সাহায্য করে, তাই তো? তো আমরা পরাগযোগে দেখবো কি হলো, যে গর্ভমুণ্ডে কে পড়ে গেল, যে এই পরাগ রেণু পড়লো। তাহলে আমি একটু ছোট্ট করে আঁকি, এই জায়গাতেই আঁকি, ঠিক আছে? তো এই জায়গায় যদি কে পড়ে, এই জায়গায় যদি আমার পরাগ রেণু পড়ে, তাহলে পরাগ রেণু কি হয়? পরাগ রেণু যেই গর্ভমুণ্ডে পড়লো, মানে স্টিগমাতে পড়লো, সেখানে একটু জল শোষণ করে, এবং জল শোষণ করার পরে ভেতরের যে ইনটাইনটা, সেটা হঠাৎ করে এই এক্সাইনের মধ্যে যে অ্যাপারচার গুলো বললাম, যে ছিদ্র রয়েছে, সেই ছিদ্র দিয়ে সে বেরিয়ে আসে, এবং বেরিয়ে এসে সে কি করে, এই যে কার্পেলটার মধ্যে ঢুকতে শুরু করে। ঠিক আছে? কার্পেলের গর্ভদণ্ডকে ক্রস করে সে কি করে, ওভিউলের কাছাকাছি আসার চেষ্টা করে। এবার দেখো এইরকম সময়ে এদের থেকে টিউব নিউক্লিয়াস সেটা নষ্ট হয়ে যায়, আছে কি দুটো মেল গ্যামেট। সেই দুটো মেল গ্যামেটের পর কি করবে, নিষেকের ঘটনা ঘটাবে। কেমন করে ঘটায়? বলছে এই যে ইনটাইন এরকম লম্বা হয়ে বেড়ে গেল, এই লম্বা হয়ে বেড়ে যাওয়া ইনটাইনটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের পরাগ নালী, বা একে আমরা ইংরেজিতে বলি পোলেন টিউব। ঠিক আছে? কেউ যদি জিজ্ঞাসা করে তোমাদের যে বলো তো পোলেন টিউব জিনিসটা আসলে কি, তুমি বলবে যে পোলেন টিউব জিনিসটা আদতে ইনটাইন বর্ধিত হয়ে কি তৈরি করে, পোলেন টিউব তৈরি করে। এই পোলেন টিউবের মধ্যে কি আছে নাকি, দুখানা পুরুষ গ্যামেট, বা যেটাকে আমরা স্পার্ম বলেছি, সেই স্পার্ম আছে। সেই স্পার্ম এবার কার মধ্যে ঢুকবে, মানে কার সাথে সে ফিউজ হবে, ফিউজ করবে, সে নাকি আমাদের ওই যে এগ রয়েছে ফিমেল গ্যামেটোফাইটে, তারকে সে ফিউজ করবে। এটাই তার উদ্দেশ্য। সে এবার কি করলো, এই ভেতরে ঢুকে সে যে কোনো একটা ওভিউলকে চুজ করবে, এবং তার সাধারণত সেই মাইক্রোপাইল, দেখো মাইক্রোপাইল আঁকা আছে, সেই মাইক্রোপাইল দিয়ে সে নাকি প্রবেশ করবে। ঠিক আছে? প্রবেশ করে সে কি ঘটনা ঘটাবে, আমি একটু মুছে দিয়ে যাই, এই জায়গাটা আমার কাজ নেই। সেই মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করবে, তাই এমনও ঘটনা ঘটতে পারে সে চালাজা দিয়েও প্রবেশ করতে পারে, বা সেই ইন্টেগুমেন্ট দিয়েও প্রবেশ করতে পারে। সে যেভাবেই প্রবেশ করুক সেটা আমরা পরে পড়ব। সাধারণত মাইক্রোপাইল দিয়ে প্রবেশ করে, এবং এই দুটো স্পার্ম এর মধ্যে একটা স্পার্ম কার সাথে ফিউজ করে, একটা স্পার্ম কার সাথে ফিউজ করে, এগের সাথে ফিউজ করে। এবং যে আরেকটা স্পার্ম রয়েছে, আমি 2 নম্বর স্পার্ম লিখছি, সেই 2 নম্বর স্পার্মটা কার সাথে ফিউজ করে নাকি, সে নাকি ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে ফিউজ করে, ডেফিনেটিভ নিউক্লিয়াসের সাথে ফিউজ করে। ব্যাস, এটা হচ্ছে ঘটনা। এই প্রথম যে ফিউশনটা হলো, যেখানে স্পার্ম এবং এগের ফিউশন হলো, এখানে কি তৈরি হয় বলতো, জাইগোট তৈরি হয়। ঠিক আছে? জাইগোটটা হচ্ছে ডিপ্লয়েড, কারণ স্পার্মও হ্যাপ্লয়েড ছিল, এগও হ্যাপ্লয়েড। এই দ্বিতীয় যে স্পার্মটা সেটা হ্যাপ্লয়েডই। এই দ্বিতীয় স্পার্মটা ডেফিনিটিভ নিউক্লিয়াসের সাথে ফিউজ করে, ডেফিনিটিভ নিউক্লিয়াস কিন্তু 2n তৈরি করে। কি বলতো, তৈরি করে প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস, প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস। একে অনেকে অ্যাবরিভিয়েটেড ফর্মে পেন বলে ডাকে। ঠিক আছে? এই প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস পরবর্তীকালে সে নাকি কি তৈরি করবে, এন্ডোস্পার্ম তৈরি করবে, এবং এই জাইগোট পরবর্তীকালে সে নাকি কি তৈরি করবে, এমব্রিও তৈরি করবে, মানে ভ্রূণ তৈরি করবে। এই আসল তোমাকে চারা গাছটা দেবে, আর এন্ডোস্পার্ম কি করবে, এই যে ভ্রূণটা রয়েছে তার নাকি খাবারের যোগান দেবে। ব্যাস, এই যে নিষেক ঘটলো, কি হলো, স্পার্ম এগের সাথে ফিউজ করলো, এই ঘটনাটাকে আমরা নিষেক বলে জানি। এই যে নিষেক ঘটে গেল, এই যে নিষেক ঘটলো, ঠিক নিষেকের পরে আমরা এই যে ওভিউলটাকে, যাতে এতক্ষণ যাকে ওভিউল বলে ডাকছিলাম, যার ভিতরে নাকি ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয়েছিল, ওভিউলটাকে আমরা কি বলে ডাকবো, বীজ বলে ডাকবো।
ঠিক আছে, কি বলে ডাকবো, বীজ বলে ডাকবো। এবং বীজের ভেতরে মাত্র দুটো জিনিস পাবো, একটা হচ্ছে ভ্রূণ এবং একটা হচ্ছে এন্ডোস্পার্ম। ভ্রূণটা চারা গাছ দেবে, নতুন চারা গাছ দেবে, এটাই আসল জিনিস। এবং এই এন্ডোস্পার্মটা আমাদের কি যোগাবে, খাদ্য যোগাবে। তাহলে দেখো আমরা দেখবো যে এই যে এন্ডোস্পার্মটা কি হয়েছে, একটা স্পার্ম এবং ডেফিনিটিভ নিউক্লিয়াসের মিলনের ফলে তৈরি হয়েছে। তাহলে এন্ডোস্পার্মটা কি হয়ে গেছে, 3N, কারণ স্পার্ম কি ছিল, হ্যাপ্লয়েড ছিল, আর ডেফিনিটিভ নিউক্লিয়াসটা ডিপ্লয়েড ছিল। তাহলে কি তৈরি করেছে এন্ডোস্পার্মটা, ট্রিপ্লয়েড। ঠিক আছে, আমি বলি যে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে এই এন্ডোস্পার্মটা বড় ক্যারেক্টারিস্টিক, যে এইরকম এন্ডোস্পার্ম, ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম আর তুমি কোথাও পাবে না। জিমনোস্পার্মদের ক্ষেত্রেও আমরা বীজ পাবো, সেখানেও আমরা এন্ডোস্পার্ম পাবো, কিন্তু সেই এন্ডোস্পার্মটা সাধারণত হ্যাপ্লয়েড। ঠিক আছে, সাধারণত না, সব ক্ষেত্রেই হ্যাপ্লয়েড। বোঝা গেল? চলো এবার আমরা একটু দেখি যে আমরা দ্বিনিষেক পড়ছি। দেখো নিষেক মানে হচ্ছে ফিউশন। আমি তোমাদের বলে গেছিলাম যে আদর্শ নিষেকে কি হয়, গ্যামেটের সাথে গ্যামেটের মিলনকে নিষেক বলে, কিন্তু ওরা দ্বিনিষেক কেন বলছে? বলছে দেখো এখানে এই মিলনের ঘটনাটা নাকি দুবার ঘটছে। প্রথম যে মিলনটা ঘটছে সেটা কি ঘটছে, স্পার্মের সাথে এগের, এটাই আমরা জানি নিষেক। তো এটা তৈরি করছে, যাই ঘটছে পরবর্তীকালে নাকি এমব্রিও তৈরি করছে। দ্বিতীয় যে নিষেকটা ঘটছে, আরেকটা মিলন ঘটছে, এটাকে প্রপারলি নিষেক বলা উচিত নয়। দ্বিতীয় আরেকটা মিলন ঘটছে, যেখানে কি বলছে, এই স্পার্মের সাথে কার মিলন ঘটছে, ডেফিনিটিভ নিউক্লিয়াসের। এটাকেও তারা নিষেকের সাথে একটা তুলনা করছে। আদতে এটা কিন্তু নিষেক নয়, প্রপার নিষেক নয়। প্রপার নিষেক বা ট্রু অ্যাকচুয়াল ফার্টিলাইজেশন কিন্তু প্রথম একটা, কিন্তু দ্বিতীয়বারও কিন্তু কি হচ্ছে, মানে দ্বিতীয় শুক্রাণুটা, স্পার্মটা, সেই কার সাথে মিলিত হচ্ছে, ডেফিনিটিভ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে সে কি তৈরি করছে, এন্ডোস্পার্ম। এই জন্য কি দেখা যাচ্ছে যে এই যে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে দুবার, মানে দুটো স্পার্ম, একটা এগের সাথে এবং আরেকটা ডেফিনিটিভ নিউক্লিয়াসের সাথে ফিউজ করে বলে একে আমরা কি নামে ডাকি, দ্বিনিষেক নামে ডাকি। বোঝা গেছে? তাহলে এই ছিল দ্বিনিষেকের গল্প। ওকে, থ্যাংক ইউ।